সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 3 পৃষ্ঠা কাজের সমাধান করব। খেয়াল করো, এখানে দুটি কাজ দেওয়া রয়েছে। প্রথমে বলেছে 1 নং-এ সারণী থেকে, সারণী মানে হচ্ছে আমরা 2 পৃষ্ঠা সংখ্যার বর্গ সংখ্যা যে নির্ণয় করেছি একটা সারণীতে, সেই সারণীর কথা বলা হয়েছে। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যা নির্ণয় করেছি। তো সেই সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করতে হবে। ঠিক আছে, আমাদের বইয়ে অন্যান্য সংখ্যার জন্য নিয়ম তৈরি করে দেওয়া আছে। তো 4 এর জন্য যে নিয়মটা হবে, মানে কোনো বর্গ সংখ্যার একক স্থানে যদি 4 থাকে, কেমন হলে সেটা 4 হবে, কি কি অঙ্ক থাকলে সেটা বর্গ সংখ্যার ক্ষেত্রে একক স্থানে 4 থাকবে, সেটার জন্য আমাদের নিয়ম তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা এটার জন্য একটা নিয়ম তৈরি করি। খেয়াল করে এভাবে করে তোমরা সাজিয়ে লিখতে পারো। এই যে এখানে আমি লিখেছি, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করা হলো। 1 নম্বর যে বর্গ সংখ্যা এবং নিয়মটা হচ্ছে এখানে। তো বর্গ সংখ্যাগুলো কি কি? এই যে 4, 64, 144, 324, এই সবগুলো সংখ্যার একক স্থানে কিন্তু 4 রয়েছে। এখানে 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। তো এই বর্গ সংখ্যাগুলো কোন সংখ্যার বর্গ? 4 হচ্ছে 2 দুগুণে 4, 2 এর বর্গ। 64 হচ্ছে 8 8 64, 8 এর বর্গ। 144 হচ্ছে 12 গুণ 12, গুণ করলে 144 হবে, অর্থাৎ 12 এর বর্গ। আর 324 হচ্ছে 18 গুণ 18, অর্থাৎ 18 এর বর্গ। এখন দেখো, এই সংখ্যাগুলোর এককের ঘরে হয় 2 আছে অথবা 8 আছে, অথবা হয় 2 আছে অথবা 8 আছে। অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 2 অথবা 8 থাকে, তাহলে তাদের বর্গ সংখ্যার একক স্থানে কি থাকবে? 4 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 এর জন্য নিয়ম। এই হচ্ছে কাজ 1। এরপর কাজ 2 আছে, নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে যদি বর্গ করো, তাহলে যে বর্গ সংখ্যা হবে তাদের একক স্থানীয় অঙ্ক কত হবে সেটা বলেছে। দেখো, এখানে 3 আছে, এককের ঘরে 3 আছে, তাহলে 3 এর বর্গ কি? 3 3 9, এটার জন্য 9 হবে। বর্গ সংখ্যার এককের ঘরে 9 হবে। তারপরে আর কোন ক্ষেত্রে 9 হয়? 7 7 49, 7 থাকলে 9 হয়, কিন্তু এখানে কোনোটার মধ্যে 7 নাই। তো বুঝলাম যে এটার জন্য কি হবে? এককের ঘরে হবে 9। তো তোমরা এটাকে এইভাবে করে সাজিয়ে লিখতে পারো। এই যে আমি এখানে লিখে দিয়েছি। এই যে দেখো, এইভাবে করে সাজিয়ে লিখতে পারো যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে 3 বা 7 থাকলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে হবে 9। কারণ 3 এর বর্গ 3 3 9, 7 এর বর্গ 7 7 49, 49 এর এককের ঘরে আছে 9, এটার ক্ষেত্রেও 9 হবে। ঠিক আছে, সুতরাং এই যে এখানে 3 আছে, এই যে এই সংখ্যাটার এককের ঘরে 3 আছে, তাই 3 থাকার জন্য এই সংখ্যাটির বর্গ সংখ্যার এককের ঘরে হবে 3। গেল একটা শেষ। এরপর দ্বিতীয়টা খেয়াল করো, এখানে আছে 1426। এটার এককের ঘরে কি আছে? এককের ঘরে আছে 6। তাহলে 6 যদি এককের ঘরে থাকে, তাহলে তাদের বর্গ সংখ্যা কি হবে? 6 এর বর্গ হচ্ছে 6 6 36, 6 6 36। এই যে এককের ঘরে আছে 6, তাহলে কোন সংখ্যার এককের ঘরে 6 থাকলে তাদের বর্গ সংখ্যার এককের ঘরেও হবে কি? 6। এই যে দেখো, 6 হবে। আবার এখানে এই যে 4 এর বর্গ কি? 4 4 16, এটার এককের ঘরে আছে কি? 6। তার মানে 6 থাকলেও 6 এর বর্গ হচ্ছে 6 6 36, 6 থাকলে এককের ঘরে হবে 6, 4 থাকলে এককের ঘরে হবে 6। তার মানে কি 4 আর 6 থাকলে এককের ঘরে হবে 6। এই যেভাবে নিয়মটা লিখবা যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 6। এখানে এই যে এই সংখ্যাটার এককের ঘরে আছে 6 আর এই সংখ্যাটার এককের ঘরে আছে 4, তাহলে এই দুটি সংখ্যার বর্গ করলে তাদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 6। এই যে লিখেছি। ঠিক আছে, এরপর 3 নম্বরটাই যেখানে আছে 13645। তো 13645 এটার এককের ঘরে আছে 5। ঠিক আছে, এই সংখ্যাটার এককের ঘরে 5, তাহলে কোন সংখ্যার এককের ঘরে 5? এই সংখ্যাটাকে বর্গ করলে 5 এর বর্গ কি? 5 5 25 হবে না? 5 5 25। তাহলে এই যে এককের ঘরে আছে 5, তার মানে এই সংখ্যাটার এককের ঘরে 5 আছে, তাই এই সংখ্যাটাকে বর্গ করলে তার একক স্থানীয় অঙ্ক হবে কি? 5। তার মানে এই সংখ্যাটার বর্গ একক স্থানীয় অঙ্ক হবে 5। তারপরে এইটাও গেছে, এটা এই সবগুলো আমরা করে ফেলেছি। এখন আছে এই একটা, এটার এককের ঘরে আছে কি? 0। তাহলে 0 এর বর্গ কি হবে? 0 এর বর্গ 0 গুণ 0, তার মানে কি? 0। তার মানে এই সংখ্যাটার এককের ঘরে 0 থাকাতে এই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এই তার বর্গ সংখ্যার এককের ঘরেও হবে 0। ক্লিয়ার? এই যে 2 নম্বরে আমরা করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।